সরকার সম্প্রতি ৯ জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল করেছে। এর আগে আরও ৩ সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তবে এসব দপ্তরে এখনও নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর কার্যত দপ্তর প্রধান ছাড়াই চলছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগেও কয়েক মাস ধরেই নেই দপ্তর প্রধান। সে কারণে প্রশাসনিক পুনর্বিন্যাস ও রদবদল কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে জটিলতা। এ পরিস্থিতিতে প্রশাসন পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বিএনপি সরকারকে। সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রশাসন পুনর্বিন্যাস কার্যক্রমের অংশ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের রদবদল শুরু হয়েছে। তবে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য উপযুক্ত কর্মকর্তা বাছাই নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিব পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে কর্মকর্তাদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হলেও বার্ষিক গোপনীয় অনুবেদন সন্তোষজনক না হওয়ায় সরকারের শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক সাড়া মিলছে না। আবার যেসব কর্মকর্তার এসিআর ইতিবাচক, তাদের মধ্যেও পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় চূড়ান্ত বিবেচনায় আটকে যাচ্ছেন। ফলে সচিব নিয়োগ প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। চলতি মাসের 17 ফেব্রুয়ারি সরকার প্রধান হিসেবে তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের মধ্য দিয়ে বিএনপি সরকারের পথ চলা শুরু। তার একদিন আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর নাসিমুল গনি। আর সরকার গঠনের পরদিন প্রধানমন্ত্রী মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবিএম আব্দুস সাত্তারকে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সহ অর্থাৎ ৭০ সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন যারা, ৩ সচিবকে গত ২৩ ফেব্রুয়ারি নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তারা হলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সদ্য সাবেক সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সদ্য সাবেক সচিব রেহানা পারভিন এবং ধর্ম মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। একই দিন ৯ সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা হলেন পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেসুর রহমান, এস.এম. আকমল হোসেন, কাইয়ুমারা বেগম, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ। তাদের মধ্যে মোহাম্মদ সাইদুর রহমান ছাড়া বাকিরা জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। সরকারের এক সচিব নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসন যেভাবে নিয়ন্ত্রিত ছিল সেখানে সবাই ওই সরকারের অনুগত হতে বাধ্য হয়েছে। ফলে বর্তমান কর্মকর্তাদের বড় অংশই ওই সরকারকে সার্ভ করেছে। অন্তর্বর্তী সরকার এসে প্রশাসনকে সে জায়গা থেকে বের করতে পারেনি। তারাও নিজেদের পছন্দের কর্মকর্তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এখন নতুন সরকারের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ কোনো মন্ত্রণালয় বা দপ্তরের জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে দায়িত্ব দেয়া। এরই মধ্যে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সে অনুযায়ী কর্মকর্তা বাছাই করলে ভালো ফলাফল আসবে, না হলে সব আগের মতোই চলবে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া এ বিষয়ে বণিক বার্তাকে বলেন, বর্তমান সরকার জনপ্রশাসন পুনর্গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। এর প্রধান কারণ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনকে দক্ষ ও নিরপেক্ষভাবে পুনর্গঠনের পরিবর্তে পছন্দের লোক বসানোর প্রবণতা দেখা গেছে। ফলে জনপ্রশাসনের শৃঙ্খলা ও পেশাদারত্ব আরও দুর্বল হয়েছে। এখন যে অবস্থা তৈরি হয়েছে সেটিকে দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দিতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আবারও যদি রাজনৈতিক বিবেচনায় প্রশাসন সাজানো হয় তাহলে আগের সমস্যারই পুনরাবৃত্তি হবে। বিএনপি সরকারের সামনে যোগ্য ও সঠিক কর্মকর্তা নির্বাচন করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক সচিব শামীম আল মামুনও। বণিক বার্তাকে তিনি বলেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যোগ্য ও সঠিক কর্মকর্তা নির্বাচন। কারণ আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে আমলাতন্ত্রকে দলীয় ও ব্যক্তি স্বার্থে ব্যবহার করে আদর্শ আমলাতন্ত্রের চরিত্র তথা নিরপেক্ষতার বৈশিষ্ট্য প্রায় বিলুপ্ত করে দেয়া হয়। ওই সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনকারী সৎ ও দক্ষ কর্মকর্তারা কোনো পদোন্নতি না পেয়ে অবসরে গিয়েছে।
হয়েছেন। বঞ্চনা নিরসনে অন্তর্বর্তী সরকার যে কমিটি গঠন করেছিল তারাও বঞ্চিতদের প্রতি যথাযথ সুবিচার করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন আগে অবসরে যাওয়া আমলাদের ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক নিয়োগের কারণে নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে তাদের একটি প্রাতিষ্ঠানিক দূরত্ব তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনের সামগ্রিক কার্যক্রমে এর প্রভাবও লক্ষ্য করা গেছে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কেননা সব রাজনৈতিক সরকারই নিজেদের অনুগতদের গুরুত্বপূর্ণ স্থানে দেখতে চায়। বিএনপি সরকারও তার ব্যতিক্রম নয়, যদিও এখনও তারা প্রশাসনে বড় ধরনের হাত দেয়নি। কিছু চুক্তি বাতিল করেছে, আবার কিছু নতুন চুক্তিও দিচ্ছে। সরকারের সাবেক এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ দিলে তা স্বল্প মেয়াদী হওয়া উচিত। দীর্ঘমেয়াদী চুক্তিতে নিয়োগ হলে নিয়মিত কর্মকর্তাদের পদোন্নতি ও কর্মপ্রবাহ ব্যাহত হয়, যার প্রভাব পুরো প্রশাসনে পড়ে। এতে প্রশাসন অচল হয়ে পড়ার ঝুঁকি থাকে। আমাদের দেশে প্রায় দেখা যায় দক্ষ ও নিরীহ কর্মকর্তারা নীরবে কাজ করেন, আর অযোগ্য কিন্তু প্রভাবশালী ব্যক্তিরাই সামনে চলে আসেন। যদি সে প্রবণতা অব্যাহত থাকে তাহলে ইতিবাচক পরিবর্তন আশা করা কঠিন। সার্বিক বিষয়ে জানতে জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হককে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী ফোনে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বল্প সময়ে 1-2 লাইনে ব্যাখ্যা করা সম্ভব নয়। এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।